তাহলে দেখো, ম্যাথমেটিক্স 2024 থেকে শুরু করব। প্রথমটা আমি টাইম দিব, প্রথম বছরটা টাইম লাগবে, ওইটাও সত্যিকারের কথা, কিন্তু বুঝছো। এবার দেখো, তুমি বলবা যে এইটা মাথার মধ্যে তোমার প্রথম ক্লিক করবে যে এটার মধ্যে আমার পি আর টি। পি মানে প্রিন্সিপাল কত, 100। আর মানে রেট অফ ইন্টারেস্ট কত, 10। টি মানে টাইম, পি মানে প্রিন্সিপাল, এটা যেন টাইম হচ্ছে। বার্ষিক মানে দেখো, বার্ষিক কথাটা মানে কিন্তু 1 বছরকে বোঝায়। বাংলার অর্থটার মধ্যে দেখো, বাংলা কোশ্চেন তো বাংলা অর্থ বুঝতে হবে, কিন্তু তুমি তো ইংরেজি ফেলে দেবা না। এটা তো ইংরেজি লিখছো না তুমি, এটা তো ইংরেজিতে পড়ছো না, ইংরাজি মাস জানবা। কিন্তু তোমাকে এখন যদি 1 2 3 4 বাংলায় বলি তোর মার লাগবে, তো এমন কিছু ব্যাপার না। নতুনত্ব ইংরাজি মুখে আমারও চলে আসতে পারে, তুমিও শিখলে শিখবে, এমন কোনো নতুন ব্যাপার না। কিন্তু অঙ্কর মতো সহজ ব্যাপার নেই, এইখানেই তোমার উত্তর লোকাস, এখানে সব গল্প শেষ। এখন তোমাকে আমি বলবো যে 2 টাকাতে উত্তর মিলাবা। কেন? 100 টাকা 1 বছর সুদ 10 টাকা, 2 বছর সুদ কত? এর ক্ষেত্রে তুমি বলবা 20 টাকা। বলবো চক্রবৃদ্ধি সুদ কত, এইটাই নতুনত্ব তোমার কাছে, যে 100 টাকায় 1 বছর সুদ 10 টাকা, 3 বছরের 30 টাকা বলতা। কিন্তু চক্রবৃদ্ধি কি সুদ মানে কি? সুদের উপর সুদ। এই কথাটা মনে রাখো, চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপর সুদ। এখন ওগুলো লিখতে যাবো না, এইটা লিখতে যাবো না। PRT বাই 100 মানে সুদ, পি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এগুলো জানা জিনিস, তোমাদের বলি। ইন্টু এটা সুদ প্লাস আসুন, তার থেকে পি বাদ দিয়ে দেবে, তাহলেই তোমার এটা সুদ বেড়াবে। তো এইটা তো এখানে কাজে লাগালে 1 নম্বরের জন্য বিরাট ব্যাপার, ছাড়ো। এইবার প্রশ্ন হচ্ছে, আমি বেসিকটা আগে জানলাম, এইটাও দরকার আছে কিন্তু, তার জন্য বললাম আবার। তো এইবার দেখো একটা জিনিস, তুমি খেয়াল করে, আমি তো অর্ধেক উত্তর বাইর করে দিচ্ছি। বলবো আমি তো সরল সুদ বের করে ফেলেছি। হ্যাঁ, আমি কি সুদ বের করবো? চক্রবৃদ্ধি সরল সুদ বের করে ফেলেছি 20 টাকা। সরল সুদ তো আমি বের করে ফেলেছি 20 টাকা, সরল সুদ তো 20 টাকা বের করে ফেলেছি 2 বছরের। তুমি বলবা যে অনুপাত বলছে, অনুপাত যাকে ইংরেজিতে বলে রেশিও, জানো বা না জানলেও মনে রেখো, TIO স্বর মতো উচ্চারণ হয়। তো কত, 10%। এই যে এক্সট্রা কোনটা? আচ্ছা, আর একটা ফান্ডামেন্টাল বলি, ফান্ডামেন্টাল আর একটা ব্যাপার, এটা মানে ফান্ডামেন্টাল বলা ভুল, তোমাদের প্রশ্নে আসছে মাধ্যমিকে। কি? ফার্স্ট ইয়ার। খেয়াল করে কিন্তু, 1 বছরের সুদ যা, চক্রবৃদ্ধিও তা। 1 বছরের চক্রবৃদ্ধি সুদও তা। কেন? প্রথম বছর তো সুদের উপর সুদ কোথায় পাবা? কিন্তু তোমাকে ইন্টারেস্টিং মুভমেন্ট বলি, যেগুলো সমস্ত বন্ধন ব্যাংক ট্যাঙ্ক আরও আছে, এগুলো কিন্তু চিটার কোম্পানি, বাজাজ ফাইন্যান্স, কোনো ফাইন্যান্সের জিনিস নিবা না কোনো সময়। তো ওরা কিন্তু সমানে কম্পাউন্ড, তুমি টাকা তুমি মিস করলেই হলো, ব্যাস সুদের উপর সুদ বসাই দিবে। তো এই সুদের উপর সুদ, এটা বসাবো, এইটা মনে রাখো, এই ফান্ডামেন্টালটা। ঠিক আছে? বলে হ্যাঁ, এই ফান্ডামেন্টাল মনে রাখবো আমি। এটা আসছে প্রশ্ন, দ্বিতীয়বার এটা বলতে যাবো না। এই যে একটা এর একটা শর্ট কোশ্চেন আসছে তোমার, 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই। বলবা হ্যাঁ সত্য, দিস ইজ ট্রু। কেন? হোয়াই? কারণ সুদের উপর সুদ কোথায়? প্রথম বছরের সুদ দিলা, তো দিয়ে দিলা। এইটাও দিয়ে একটা অঙ্ক আসছে, প্রতি বছর যদি তোমার সুদ দিয়ে যাও, তাহলে সুদের উপর সুদ বলবে না। তুমি যদি না দাও, বিভিন্ন যে ভ্যারাইটিস চিটার কোম্পানিগুলো আছে, তারা তো ওইটার জন্যই বসে আসছে, যাতে তুমি মিস করো, তারপরে সুদের উপর সুদ নেবে। এই ব্যবসাই বেশি করে, LICও তাই, ডাস্টবিন। যাই হোক, ওগুলো আমি এখন আর বলতে যাবো না। তাহলে সুদের উপর সুদ মানে কি, মেন ফান্ডামেন্টাল চলে যাচ্ছে আমি তোমাকে। সুদের উপর সুদ মানে কি, এই একটু বলি, 20 তো পাই গেছো। তুমি বলবো হ্যাঁ আমি তো 20 পাই গেছি। কিটা? SI পাইছি। কি পাইছো? SI পাইছি, সিম্পল ইন্টারেস্ট পাইছি। কি পাইছো? বলবা SI পাইছি, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। তাহলে CI কত?
কম্পাউন্ড ইন্টারেস্ট যাকে বলে চক্রবৃদ্ধি সুদ কত? আমি বলবো 21। তাহলে কী করে বলে এলেন আপনি 21? এই জায়গাটাতে আমি যাচ্ছি। তাহলে প্রথম সালটা কিন্তু টাইম নেবে একটুখানি, মানে প্রথম সাল বা প্রথম কোশ্চেনটা শুরুয়াত, প্রথম কোশ্চেনগুলো আমি টাইম নেবো, দ্বিতীয় কোশ্চেনগুলো টাইম নেবো না, একসাথে অনেক উত্তর বলে দিয়ে চলে যাবো। তো কী করে? তাহলে দ্বিতীয় বছর, প্রথম বছরে তো বাড়বে না, দ্বিতীয় বছর 10%, এর 10%, এই যে এর, এইটাই এক্সট্রা পাওয়া তুমি, এক্সট্রা মানে বাড়তি, এইকেই তো চক্রবৃদ্ধি সুদ বলে। এখন তুমি জীবনের অঙ্ক মিলাই নিও, যে চিটার কোম্পানিগুলোর কথা খেয়াল করে নিও। যদি কোনো অনেকেই লোন নিয়ে থাকছে, আমিও নিজে খুদ নিছি, পাল্লায় পড়ে গেছে অভাবে, তো যাই হোক 10%, তার মানে কি? এর মানে গুণ বলবো 100। পার্সেন্ট তো দুইটা, পার্সেন্ট তুললে কি হয়? নিচে 100 বসে। এইখানে পার্সেন্ট মানে কি? 100 টাকায় 10 টাকার সুদ। কেন এই পার্সেন্টের জন্য লিখলা, আর এইখানে 1 বছর লিখলা, এই কিন্তু গল্প। বলবো হ্যাঁ ঠিক আছে। তো 10% 10%, 100% তুলে দেবো, তাহলে 2টা শূন্য কাটে দেবো। কাটাটা বুঝছো না? বুঝো নাই? 10 100, এর নিচে 100 লিখতে থাকি না, তা আমি এত করতে যাবো কেন? পার্সেন্ট দেখবো, 2টা শূন্য কাটবো। যদি বলতে 125 হইতো, 2টার পরে দশমিক দিতাম। হিসাব মতো আমি 100 দিয়েই ভাগ করলাম। 125কে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2টা শূন্যর জন্য 2 ঘর পিছিয়ে আসতো। তা 2 ঘর বুঝে গেছো? এই কথা বুঝে গেছো? বলে হ্যাঁ বুঝে গেছি। না, প্রথমটা সময় নেবো কিন্তু, আমি শিখে রেখো তোমরা, ভালো জিনিস শেখাচ্ছি কিন্তু। তা বলবা আমি এসআই পাই গেছি, বলবা আমি এসআই পাই গেছি কত? বলবা আমি এসআই পাই গেছি 20। 100 টাকায় এটা 1 বছর, আসলে 1 বছরের সুদ 20 টাকা, কি? এসআই, সিম্পল ইন্টারেস্ট। বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট বলো এবার। তুমি বলবা 20 তো হবেই, 20 তো হবেই। অ্যাড কি হবে? 10-এর 10%, ভুল লিখলাম, 10%-এর 10%, 10% এর, এই শর্টকাট নিয়মটা মনে রাখবা, 10% এর 10%, তাহলে কত? বলবা 10.100 করলাম মনে মনে, পার্সেন্টের জন্য 2টা শূন্য তুললা, তার মানে 10.100 লিখে 1%, এইখানেই লিখবা তুমি। কথা খেয়াল করবেন, 10.100, একটা পার্সেন্ট, 2টা পার্সেন্ট আছে, একটা পার্সেন্টের জন্য 2টা ঘর গেল, 1%। তাহলে বলো 21 হইল কি না? ব্যাস, গল্প এখানেই শেষ। এটার জন্য অত কিছু লাগাবো না। চলো এবার দ্বিতীয় প্রশ্ন, আশা করা যায় বুঝাইতে পারছি, আর না বুঝাইতে পারলে আমি ব্যর্থ। চলো এবার দ্বিতীয় প্রশ্নে আমরা আসি। দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণও বোঝাইতে গেলে প্রথম দ্বিঘাত সমীকরণ বড় চ্যাপ্টার। তো প্রথম যেটুক জানা মেন দলিল আমি বলে দিই তোমাকে, ax² + bx + c = 0। এইখানে যেই থাক না কেন সে a, এইখানে যেই থাক না কেন সে b, এইখানে যেই থাক না কেন সে c। তাহলে এইখানে a, b কেন? এত অবধি হচ্ছে b, বলবো এত অবধিও বুঝছি। c কোনটা? সম্পূর্ণটা। আমি তোমাকে বললাম x² + 10x + 70, দাঁড়াও 70 তো বলবো না, দাঁড়াও 21, 3, দাঁড়াও 5, 10 যাতে আসে তো 5, আচ্ছা দাঁড়াও আমি এটা চিন্তা করি, 5 আর হচ্ছে 7, 5 7 35, 12x + 35 লিখলাম। এর মধ্যে কিন্তু ছুপায় আছে সব রাজ। এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা তোমরা শিখতে হবে তোমাদের কিন্তু। x² + 12x প্লাস বললাম 35, বললাম এর মধ্যে সব রাজলোক আছে। এখানে একে কিছু নেই মানে 1। শোনো, কোনো সংখ্যা লেখা মানে ভাববা একটা 1 আছে, আমি এটার মধ্যে হাত দিই নাই। এইখানে এ এইটা, এইখানে বি এইটা, এইখানে সি এইটা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আমি এটা কি ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা মনে রাখবেন, ভালো জিনিস। 35, 5 7 35, এই যে এখানে গুণ করলাম, আবার এই যোগ করলে 12 হয়। এই যে শ্রীধর আচার্য যে ছিল,
এই ক্যালকুলেশনগুলোকেই খুব উন্নত মানের করে তুলছে। শ্রীধর আচার্য যে ছিল এই চিন্তাধারাকে খুব উন্নত মানের করছে। ফার্স্ট লাস্ট গুণ 35, এটা আজ ফার্স্টে থাকতো, সেই গল্পও উনি কী করতে হবে সেটাও বলছে। তা আমি এত যাব না 1 নম্বরের প্রশ্নে, যখন আবার দ্বিঘাত সমীকরণ ফুল চ্যাপ্টার যখন বলবো, ফান্ডামেন্টালটা বুঝছো? বলে হ্যাঁ বুঝে গেছি। তো উনি যেটা বললে এবার শুনে নাও, সেই জায়গাটায় আমরা স্পট করে চলে আসি। এটা বুঝে গেছো? বলে হ্যাঁ বুঝে গেছি। কারণ ওইটুক তোমাদের বলা দরকারই আছে 1 নম্বরের প্রশ্ন, নাহলে বাকিটা তোমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে। যারা তো খেলাড়ি তারা পারবে, আমার কথা আমি জানি। এইবার দেখো, তাহলে উনি বলছে যে আলফা কেন বললো আমি তোমাকে বলি। এই যে আলফা, উনি বলল আলফা ইন্টু বিটা মাইনাস বি বাই এ। আর একটা বললো উনি আলফা প্লাস, সরি ভুল লিখলাম, ও সরি ভুল লিখে পারছি। আচ্ছা, উনি বলছে আলফা প্লাস বিটা। আগে সমষ্টিটা শুনো, আমি একটু সমষ্টি বললাম কিন্তু তোমাকে, দেখো খেয়াল করে, 12x প্লাস 35 বললাম। এর উত্তর কত? তুমি বলবা x প্লাস 5, x প্লাস 7, দেখবা গুণ করে এটাই হবে। এরও ফান্ডামেন্টাল শেখাবো আমি। আচ্ছা, উনি এখান থেকে আনলো, দেখো আমি এই ফার্স্ট লাস্ট গুণ করলাম, একটা কিন্তু আমি একটা মিডিল টার্ম তৈরি করলাম, কিছু না মানে এক আছে জানো। ক্লিয়ার? ক্লিয়ার না? তাহলে দেখছি 35টা ভাঙায় গুণও মিলতেছে, আবার যোগ করলেও মিলতেছে। তাই উনি সূত্র করে বললো, যাতে যোগের কথা বললো, এ প্লাস বি মানে কি, এইখানে এ কে, এই যে আমি লিখলাম এখানে এ কে 1, বি কে তুমি বলবা 12, সি কে বলবা 35। ক্লিয়ার না? এত আগেও বলছি কিনা? হ্যাঁ বলছি। তাহলে এ প্লাস বি ইন্টু, উনি বললো যে মাইনাস বি বাই এ, আর বললো আলফা ইন্টু বিটা। এখন তোমরা আলফা বিটা কেন লেখাচ্ছি বলছি তোমাকে, সি বাই এ। দেখো এইখানে এ বি সি এক্স জড়ায় থাকে, তো দেখলো এইগুলোর নাম দিলে তো মিল হয়ে যেতে পারে, তার জন্য আলফা আর বিটা বলে। এবং থিটা বলতেই কোণকে বুঝাবে, কোনো কোণ, সে 45 জানো না তুমি, সেই আলফা আর বিটা মানে এই যে আমাদের লাস্ট যে উত্তরটা তৈরি হবে, 2টা উত্তর আসবে কিনা তোমার দেখো। এবার তোমাকে আর একটু বলে দিই, তাহলে বুঝে যাবার তোমরা আরো ভালো। দাঁড়াও জাস্ট ওয়ান বলে দিচ্ছি তোমাকে আমি, যা সুন্দর জিনিস বলে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা তো বুঝছো তোমরা? হ্যাঁ বুঝছি আমি, বুঝছি। এইবার শোনো, এই যে আমি পট করে বললাম তোমাকে যে x² প্লাস 12x প্লাস 35, এটার উত্তর কী হবে বললা, x প্লাস 7 সমান 0 একটা পালার লিখতে হবে, 0 পালারটা আচ্ছা আছে কিন্তু। হ্যাঁ, x প্লাস 5 ইকুয়াল 0। পরে কী লিখতা তুমি? এটা মুখস্থবিদ্যা আছে, তোমরা জানো, তার জন্য বলতেছি আমি, মুখস্থবিদ্যা নিয়ে চলতেছি আমি। বলতা x প্লাস 7 ইকুয়াল 0, নতুবা x প্লাস 5 ইকুয়াল 0। পরে কি লিখতা? বলতা বা x সমান -7, পরের বার লিখতা x সমান -5। তাহলে এই যে 2টা বীজ, এই 2টাকেই বীজকেই উনি বলতে চাচ্ছে আলফা প্লাস বিটা। বুঝে গেছো? বলে হ্যাঁ বুঝে গেছি। তাহলে এইটা এবার কেটে দিই, কেটে দিই, 2টা উত্তর হয়। তুমি জানো দ্বিঘাত না, দেখো আবার এই কথাটাও তোমাদের আমি বলি, এটা এই দ্বিঘাত মানে 2টা ঘাত আছে। 2টা ঘাত থাকলে এই যে 2টা ঘাত, এই পাওয়ারটা যে আছে কি বলছে ঘাত, কিন্তু 2টা উত্তর বেড়াবে। 3 ঘাত থাকলে 3টা উত্তর বেড়াবে। এটা হায়ার স্টাডি যখন করবা তখন শিখবা। দ্বিঘাত
তাহলে দুইটা উত্তর বেরাবে, সেই দুইটা উত্তরের মধ্যে একটা দেখালাম তোমাকে, একটা আলফা একটা বিটা ধরে নিল ওরা, আলফা প্লাস বিটা বললো -b/a। তোমার বুঝতে অসুবিধা আছে কে মাইনাস কে বিটা বলছি আমি? হ্যাঁ বলছেন। আলফা ইন্টু বিটা, কে তোমাকে জানাইছি, বললাম c/a। বুঝতে অসুবিধা আছে কোনটা সি কোনটা ভাঙাই দিছি? বলে হ্যাঁ ভাঙাই দিচ্ছেন। এবার প্রশ্নে আসো, বলছে একটি বীজ অপর বীজের অনন্যক। অনন্যক মানেটা কি অনেকে জানি, কিন্তু আমার তো পার্ট জানানোর দরকার আছে। আচ্ছা বীজ মানে কি? এই দিস ইজ বীজ, দিস ইজ বীজ, দিস ইজ বীজ। একটি অপরটির অনন্যক, তার মানে একটাকে যদি আলফা ধরো, আমি বলবো পরেরটা হচ্ছে 1/α। তাহলে অনন্যক মানে বুঝতে পারছো না পারো না? অনন্যকের বাংলা হচ্ছে লব। এই যে দেখো, কোনো আমরা একটা সংখ্যা লিখলাম আলফা, তার নিচে একটা এক থাকে, মনে করবা কোনো সংখ্যা 5 লিখছি, তার নিচে একটা এক থাকে, উপরেরটা বলি লব আর নিচেরটাকে আমরা বলি হর। ক্লিয়ার না? ক্লিয়ার না তো বলে হ্যাঁ, চেঞ্জ হবে, মানে হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। দিস ইজ অনন্যক, ইংলিশে বলে রেসিপ্রোকল। রেসিপ্রোকল মনে থাকবে? বলে হ্যাঁ মনে থাকবে। রেসিপ্রোকল হলে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে পরের ব্যাপার এটা। তাহলে কি লিখব? আমাকে কি চাচ্ছে? একটি অপরটির অন্যকার, তাহলে কি হইতে পারে? তা আমি কোন বিষটাকে লক্ষ্য করবো? হয় এটা দিয়ে উত্তরটা বেরিয়ে পারে, এটা দিয়ে উত্তরটা বেরিয়ে পারে, বেশিরভাগ গুণটাই রাখবা। তাহলে একটা যদি আলফা লেখো, তাহলে পরের উত্তরটা কী হবে? বিটা কী হবে? এখানে এ তো আলফাই আছে, এইবার বিটা তো ভাই অনন্যক বলছে না, 1α, বেশিরভাগ গুণটাকেই রাখবা। -c, হ্যাঁ লেখছি -c/a, হ্যাঁ লেখছি a। এইটা গুণ হলে কি হয় বাবা? এক হয় কি না? এটা গুণ হলে কাটাকাটি যাচ্ছে কি না বাবা? বলে হ্যাঁ যাচ্ছে। এইটাকে এই পাশে টাঙাই নিলাম তোমার বোঝার সুবিধার্থে। ওইভাবেও করতে পারো, বাপাস থেকে করবা, বুদ্ধি বাড়ে। আমি ডান পাশে নিয়ে আসলাম, এটাকে পাশে নিয়ে আসলাম সমান সমান। তাহলে বল তুই a সমান সমান, এদিকে গুণ করলাম আমি, নিচে সমান সমান বেশি হয় কি না? বলবি হয়। ক্লিয়ার? না ক্লিয়ার? আশা করা যায় শর্ট কোশ্চিনের মধ্যেই সব কিছু শেখার, এটা তোমাদের আমি বলে গেলাম। চলো এবার আসি দ্বিতীয় প্রশ্নে। হ্যাঁ দ্বিতীয় প্রশ্নে আসি। কি বলছে বল? দ্বিতীয় প্রশ্নে বল। দ্বিতীয় প্রশ্নে বলল, দেখ দ্বিতীয় প্রশ্নে কি বলল, ছেড়ে দেখিনি, ছেড়ে 5 সেমি 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃভাবে স্পর্শ করলে তাদের কি নাম? তুই বলে এ অন্ত, দিস ইজ অন্ত, এগুলো বহি বাইরে, এইটাও অন্ত। তো স্পর্শ কথা বাবা বলছে, অন্তঃস্পর্শ, বলবি হ্যাঁ। কেন্দ্রদ্বয়ের মধ্যে তো আমি বলবো দুই। দেখ এক কথায় তোকে আমি বলে সারিতে পারতাম, 7 থেকে 5 বিয়োগ করে 2, তাকে দেখ 5 বিয়োগ 7 বলবি 2, তাকে অর্ধেক করে দেয় 1। তুই এবার কেমন করলো কিছুই বুঝলো না, এইভাবে তো হয় না। না ব্যাপারটা বুঝ, এবার ব্যাপারটা বুঝ। আমি বললাম খেয়াল কর, এটার কথা খেয়াল কর, ব্যাস যদি 5 হয়, বড়টার কথা ভাব আগে, বড়টা যেহেতু চিন্তা করছি কেন্দ্র, তা কেন্দ্রবিন্দু মানে কোনো একটা বৃত্ত, তার এটা কেন্দ্রবিন্দু। তাহলে ছোট একটা বৃত্ত আঁকলাম, তুই বলবি এটা কেন্দ্রবিন্দু। চাইলেও কি দেখতে পাবো তোকে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, তো কেন্দ্র কেন্দ্র বলবি হ্যাঁ। কেন্দ্র তুই তো বুঝবো আগে, ব্যাস তো তোকে জানতেই হবে ব্যাস কাকে বলে। তার অর্ধেক করে দিলি, তাই ব্যাসার্ধ তৈরি হলো। ব্যাসার্ধ না তৈরি করতে হলে তুই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে পারবি না? বলে হ্যাঁ। তো এইটার ব্যাসার্ধ কত? তুই বলবি ছোটোটার তাহলে 2.5, ঠিক আছে 2.5। 5 হলে অর্ধেক, বুঝে গেছিস অর্ধেক। আচ্ছা বড়টার কত? তুই 7, 7-এর অর্ধেক কত বল তুই আমাকে? 3.5।
তার কি বলছে তোকে, দুটি বৃত্ত পরস্পর করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে মানে পার্থক্য দেখ, কিছু ভাষাই কিন্তু তোকে বলে দেয় কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে পার্থক্য কত, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে পার্থক্যটা কত। তাহলে পার্থক্যটা জানতে গেলে বা দেখ, এইটা আবার এই দিক দিয়ে আঁকলাম, তুই বল এবার এর পার্থক্য এর থেকে জানতে চাই। তাহলে বল, তুই বলবি এটা সম্পূর্ণ, বলবি হ্যাঁ সম্পূর্ণ। কত বললি? 3.5 বললি তুই। বল, আমি বললাম এইটুক বাদ দিয়ে দিলি বাবা, তাহলে এইটুক পড়ে থাকছে কিনা তোর কাছে বল। এইটুক বাদ দিয়ে দিলি বা, এইটুক বাদ দিয়ে দিলি তুই, এইটুক বাদ দিয়ে দিলি বা তুই। টোটালটা ছিল, একটু আগাই দিতে পারছিস এখানে, একটু আগাই দিতে পারছিস তুই। আমি এইদিকে আঁকলাম তোর বোঝার জন্য। এইটুক তুই বাদ দিয়ে দেবা, এইটুক পড়ে থাকছে কিনা। তার মানে কি টোটালটা থেকে 7টা থেকে দেখ, বুঝছিস তো? এইটাও ব্যাসার্ধ বলি, হ্যাঁ এটাও ব্যাসার্ধ ভালো মতো আঁকতে গেলে। হ্যাঁ, তা আমি তোকে বললাম এইটুকু বাদ দিয়ে দেবা তুই, তাহলে এইটুকু পড়ে থাকছিস কিনা। তার মানে কি 3.5 থেকে 2.5 বাদ দিলে তুই বল আমাকে 1 হচ্ছে কিনা। 5 মিনিট দিয়ে যাচ্ছি না তোকে, পরবর্তী দিনও এরকম বলবো, এক কথা উড়াই দিয়ে চলে যাবি তোরা। ঠিক আছে, এত আঁকলাম কেন? কারণ আসছে বলে আঁকছি, শুনে নে এবার তোদের কি মাধ্যমিকে কী কী আসছে সওয়াল, সেই সওয়ালে একবারে আমি ক্লিয়ার করতে চাচ্ছি। তোদের মাধ্যমিকে এরকম প্রশ্ন আসছে, শুনিস, তোদের মাধ্যমিকে এরকমও প্রশ্ন আসছে। এরকম প্রশ্ন আসছে যে দুটি বৃত্তে একটি স্পর্শক আঁকা যাবে যখন দুটি বৃত্ত পরস্পরকে অন্তভাবে স্পর্শ করেছে। তাহলে কয়টা অন্তভাবে স্পর্শ করেছে মানে ছুঁচে, তাহলে কয়টা স্পর্শক হবে? বলবি একটা। আসছে প্রশ্নটা, দেখে নিস তুই। বলে 3টা স্পর্শক আঁকা যাবে। বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে চলে গেছে, কয়টা স্পর্শক আঁকতে পারবি? প্রশ্নটা আসছে 3টা। এই দেখ, 1টা 2টা 3টা। স্পর্শ মানে ছুঁয়ে চলে যাবে কিন্তু তোকে, এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটাও আসছে বাবা তোদের, এই প্রশ্নটাও তোদের আসছে। কি আসছে বলি, এই প্রশ্নটাও তোদের আসছে যে দুটি বৃত্ত সমুদ্রবৃত্ত, দুটি বৃত্ত। প্রশ্ন কিভাবে আসছে জানি, মনে থাকছে, আমি তোকে বলে যাচ্ছি উত্তরগুলো আসছে। এক চান্স পারি, যদি স্পর্শ না করে, দূরে দূরে থাকে, তাহলে তুই 4টা স্পর্শক আঁকতে পারবি। এটা 1টা 2টা, এইটা 3টা, এইটা 4টা। এই যে এর নাম কিন্তু আলাদা দিশের জন্য, এটা তির্যক স্পর্শ বলে। এটা টেরা হইল যে, তাকেই বলে তির্যক। ইংরেজিতে কি বলে? ট্রানভার্সাল লাইন। ট্রানভার্সাল লাইন, লাইন মানে রেখা, বলবি হ্যাঁ। আর এইটা ইন ফিউচার যদি আসে যে দুটি বৃত্ত পরস্পরকে কেন্দ্রদ্বয় মানে তোকে বলে তো কেন্দ্রদ্বয়ের মধ্যে ছেদ করেছে, তাহলে কয়টা স্পর্শ আঁকতে পারবি? তাহলে বলবি তুই 2টা স্পর্শ আঁকতে পারবি। তখন কিন্তু মাঝখান থেকে আঁকতে পারবি না, তো টাচ করে যাইতে পারবে। তুই এরকম ইচ্ছা করে মাঝখান থেকে আঁকতে পারিস না। তুই হয়ে গেল 3 বছরের 3টা কোশ্চিন। যদি টাচ করে দেয়, সরি আঁকাটা হয় না, দাঁড়া এটাই দেখাই তোদের। যদি টাচ করে দেয় বাবা, তাহলে কয়টা বলবি? যদি টাচ করে দেয় বাবা, কয়টা বলবি? টাচ যদি করে দিল বাবা, তাহলে তুই কয়টা বলবি? খেয়াল করে দেখিস, টাচ যদি করে গেল বাবা, তাহলে বলবি 1টা। সেটা অন্তভাবে। যদি বহিঃস্পর্শভাবে টাচ করে 2টা বৃত্ত, তাহলে বলবি বাবা 3টা, 1টা 3টা। আর যদি স্পর্শ না করে 2টা বৃত্ত 2 দিকে থাকলো, সে একই রকমও থাকতে পারতো, কিন্তু তোর কিন্তু ফ্যাক্টর তা না। তুই যে 4টা স্পর্শ রাখতে পারবি, এইটাই হচ্ছে ফ্যাক্টর। এইটাই হচ্ছে বাবা
ফ্যাক্টর, সেটাই এখানে বললো। আর যদি কোনো সময় বলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, কয়টা স্পর্শ আঁকতে পারবি তুই? তাহলে বলবি বাবা তুই উপর থেকে একটা আঁকতে পারবি আর নিচ থেকে একটা আঁকতে পারবি, টাচ করে যাবে কিন্তু তোকে, বুঝে গেছিস? আচ্ছা, স্পর্শক তো বললি, দিস ইজ ট্যানজেন্ট, ট্যান থিটা বলিস না তোরা, দিস ইজ ট্যানজেন্ট, একেই বলে হচ্ছে দিস ইজ ট্যানজেন্ট। পরে পড়বি তোরা কেন ট্যানজেন্ট লম্ব বাই ভূমি হয়, এটা পরে ডিপলি যাবো আমি। তা গেলি বুঝে গেছিস তুই? হ্যাঁ, তো বুঝে গেছি। এইবার বললাম তাহলে বুঝে যখন গেছি তাহলে আমি পরবর্তী প্রশ্নে আসি। চল, এই প্রশ্ন নানানভাবে ছুটছে, তাতে আমি সব প্রশ্নটা একবারে কভারেজ দিচ্ছি, খেয়াল করিস কিন্তু অনেক কভারেজ দিয়ে দেবো কিন্তু জানতে থাকে। হ্যাঁ, বললাম এখানে আগে এই সমস্যার সমাধান করি। বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, ভূমিটা সমান, আচ্ছা কি অর্ধগোলক, দিস ইজ এটা একটা নিরেট চোঙ, দিস ইজ এটা, দিস ইজ রেডিয়াস, বলবি হ্যাঁ, ঠিক বলবি হ্যাঁ। এক সমান ভূমি, ভূমিটা দেখ সমান রাখছি বা ভূমিটা সমান রাখছি, দিস ইজ ভূমি, কিন্তু এইটা মনে রাখিস কিন্তু এটা কিন্তু মেন ফান্ডামেন্টাল বেস, ভূমি ভূমি ভূমি। হ্যাঁ, তুই আপ টু 12 অবধি শিখে যাবি। ভূমি সমান ভূমি বিশিষ্ট, ভূমিটা বল সবার সমান, হ্যাঁ সমান। এখন শঙ্কু প্রশ্ন আসছে বলে একসাথে কভারেজ দিচ্ছি। একটি এখানে বলছে দুটার কথা, আমি এই দুটো নিয়ে আলোচনা করতেছি, খেয়াল করে দেখ। নিরেট অর্ধগোলক, হ্যাঁ সমান ভূমি রাখছি। একটি নিরেট চোঙের উচ্চতাও সমান, আমি উচ্চতাও সমান করতে পারবো, দেখ এর যা উচ্চতা এর তা উচ্চতা সমান করছি, বলে হ্যাঁ, মানে ধরে নে তুই সমানই, কিন্তু 8-এর মধ্যে কিছু গন্ডগোল থাকতে পারে, ভূমি যা উচ্চতা, মানে তুই এইভাবে আঁকতে পারতিস বাবা। এই তোকে বলছে না বাবা, সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত, ঘনফল মানে বাবা কি বলতো, আয়তন, আয়তনের বাংলা কি বলতো বাবা, আয়তনের বাংলাকে বলে, এই ইংরেজিতে বলে ভলিউম। এটা কিছু কিছু ইংরেজি কিন্তু কালেক্ট করতে থাক। এইবার দেখ আমি কি এরকম আঁকতে পারতাম না, এইটার মধ্যে মনে কর এই গোলকটা এগিয়ে দিতে পারতাম না, খেয়াল করিস। ভূমি সমান, বলে হ্যাঁ সমান ভূমি, সমান উচ্চতা, সমান উচ্চতা, এই কথাটা বলছি কিনা প্রশ্নের মধ্যে বল তুই? হ্যাঁ বলছে। অনুপাত কত? এইবার দেখ এখানে আসতে গেলে আর খুব নিচে নামতেই তো আমাকে, দুইটা কথা মনে রাখবি। এনি এরিয়া মিনস বলছি যে মানে এনিয়ারে বলতে মানে তোকে বললো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তোকে বললো এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল, তার মানে কি বললো তোকে বুঝে গেছিস তুই? তোকে বললো অফের বাংলা মনে রাখিস এর, এই পাশ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে মনে রাখবি দুই ধরনের হয়, এক বি ইন্টু পি, সব দেখাই দেবো এক কথাই শেষ, দুই হাফ বি ইন্টু পি, ব্যাস। এরিয়ার গল্প করতে কিন্তু ঘনফল বলছি তো আমি এরিয়া বোঝাচ্ছি কিন্তু, নাহলে কিন্তু খুব বেশি গাছবে না কিন্তু, আগে এরিয়া বলিনি। এই বিকে কোনো সময় ওরা ভূমি, এই বিটাকে কোনো সময় ওরা এরকমও তুই সূত্রটা লিখতে পারিস। ক্ষেত্রফল দুটো সূত্র লেখাচ্ছি কিনা বল, বলে হ্যাঁ লেখাইছো, কি একটা লেখা, ও না বলিনি এখন বলতেছি, ও আচ্ছা আগে বলছি দুইটা পার্ট, হয় বি ইন্টু পি না হাফ বি ইন্টু পি, দেখি দেখে নি একবার, দেখে নে একবার, দেখে নে একবার, তাহলে তুই দুই যাবি। শর্ট কোশ্চিন একটা বছরের দেখাবো, সারা বছর তোরা পারবি। এই দেখ
তোকে এরকম 90 ডিগ্রি আসতে হবে। দিস ইজ হাফ বি ইন্টু পি এরিয়া। তুই বল, এরকম যদি আরেকটা ত্রিভুজ আমি দিয়ে দিতাম তাহলে কি হইতো? তুই বলে দুইটা ত্রিভুজ মানে কী তৈরি হলো বাবা? রেক্ট্যাঙ্গেল। কী তৈরি হলো বাবা বল? আয়তকার তৈরি হলো বাবা। তাহলে বল, তখন কি আর দুইটা এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি আর থাকতেছে উপর নিচ? তাহলে এর সূত্র হয়ে গেলো বি ইন্টু পি। তুই বল 2 রকম ইয়ে হচ্ছে কিনা? একটা ত্রিভুজ টাইপের, একটা চতুর্ভুজ টাইপের। চতুর্ভুজ টাইপের যদি হয় তাহলে বাবা শুধু বি ইন্টু পি, আর যদি ত্রিভুজ টাইপের হয় তাকে অর্ধেক করে দে, দুইটা ক্ষেত্রফল বলে। হ্যাঁ, আর একটা বলছে এই জিনিসটাকে একটু কেরামতি করে লিখতেছে ওরা। হাফ পরিসীমা মানে পি, পরিসীমাকে বলে প্যারিমিটার বাবা। প্যারিমিটার মানে বাবা পরিসীমা মনে রাখছে। হ্যাঁ, এত লিখতে গেলে তো হাফ পি, পি মানে পরিসীমা লিখলি। এবার আগে কিন্তু পি বলছি পারপেন্ডিকুলার, 2 পি এর মধ্যে পার্থক্য আছে কিন্তু, খেয়াল করিস। তোর ও বলে এটা পারপেন্ডিকুলার, এখন আর একটা পি বলছো, এটা পরিসীমার পি। বলি হ্যাঁ পরিসীমার পি বললাম। এবার হাফ পরিসীমা ইন্টু হাইট বল, বোঝানোর জন্য আর কি বলবো, দুইটাই মানে আমি এই পি, এখানে এই পি বলতে কিন্তু পারপেন্ডিকুলারকে বোঝাচ্ছি। তো 90 ডিগ্রির সন্ধান কিন্তু বারবার থাকবে ক্ষেত্রফলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই কিন্তু যত এরিয়া আছে সব ক্ষেত্রেই কিন্তু একটা 90 ডিগ্রির সন্ধান তোকে কিন্তু থাকবেই। তুই বলবি হ্যাঁ এত অব্দি ক্লিয়ার। ক্ষেত্রফল, হ্যাঁ। তাহলে আয়তন কি? আয়তন তো আরও সোজা জিনিস বা, আয়তন তো আরও এক কয়েক সহজ। বেস, এই যে বেসটা বলার দিকে আমার তোর মনে হলো যে তোদেরকে একটু আমাকে আবার বেসে আসা উচিত, বেসিক কথাটাতে আসা উচিত। বেস এরিয়া, এই বেসের এরিয়া বা এই বেসের এরিয়া ইন্টু হাইট। বেস এরিয়া, এরিয়া মানে বুঝি দেখালাম তোমার ক্ষেত্রফল, ইন্টু হাইট বাবা, হয়ে গেল তোর ঘনফল। এর দেখ এটা কিন্তু সব 3D শেপের গল্প। 2D শেপ 3D শেপও বোঝাবো তোকে। এর মধ্যে কিছু তুই আটাইতে পারবি, জল আটাইতে পারবি, ইয়ে কাটাতে পারবি। আঁকাটা বোঝানোর জন্য ছবিটা ভালো আসে তার জন্য এমনও আর্ট দিতে পারতাম যে বুঝতে পারতিস। হ্যাঁ, মানে ব্যবহারিক বস্তু যাকে বলে হচ্ছে ব্যবহারিক বস্তু, ব্যবহারিক বস্তু, এটাকে ব্যবহার করিস তুই বাড়িতে, এই টাইপের এই টাইপের। তো এইবার দেখ একটা প্রশ্ন আসছে, আচ্ছা পরে যাচ্ছি যাক, তো এগুলো তো এক কথায় পারি যাবি। তো এইবার দেখ তোর বেস এরিয়া, তো বেস এরিয়া ত্রিভুজের এরিয়া ক্ষেত্রফল সূত্র বল তুই আমাকে। বললাম পাই আর স্কোয়ার। 90 ডিগ্রি সন্ধান কোথায় পাচ্ছিস বা এই জায়গাটা করছিস, একে দিয়েই চিন্তা ভাবনা করবি। এই হয়ে গেলো এর আয়তন। ক্লিয়ার না? ক্লিয়ার না? বেস এরিয়া ইন্টু হাইট বলছি, 90 ডিগ্রি সন্ধান বলছি, এখানে পাইস নি বা 90 ডিগ্রি সন্ধান 90। আর তুই বলবি হ্যাঁ পাইছি, আমি এই দিক দিয়ে সিধা পাইছি, কিন্তু বাবা সিধা পাইছিস এ তো, এ যেমন সিধা উঠে চলে গেছে, তুই সিধা উঠতে পারিস নাই, সিধা উঠতে হবে তোকে, খেয়াল করছি তোকে সিধা উঠতে হবে কিন্তু। বলে হ্যাঁ সিধা উঠতে হবে, সিধা উঠতে পারি। আয়তনের ক্ষেত্রে যদি সিধা তুই না উঠতে পারলি বাবা, তুই যদি সিধা না উঠতে পারলি, গল্পের গতি একটু পাল্টাবে বা। গল্পের গতিটা কি পাল্টাবে আমি তোকে বলছি, কি পাল্টাবে গতিটা। 90 ডিগ্রি এখানে পাইতে বলি, এখানেও তো আমি পাইতে পারি 90 ডিগ্রি। হ্যাঁ পাইতে পারিস তুই 90 ডিগ্রি, তুই তো এই জায়গাটাও 90 ডিগ্রি পাইতে পারিস, আমি তো না বলছি, কিন্তু তোকে সিধা সিধে উঠতে হবে বা, এরকম সিধা বাই সিধা এরকম উঠতে হবে। আগের গল্পে তোকে কিন্তু আমি ত্রিভুজ এর সিধা ত্রিভুজেরই গল্প বলছি, বেকার ত্রিভুজের কোনো গল্প বলি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে আসছে পরে বোঝাবো। আমি বলছি এইটা যদি হাফ অ্যান্ড বি ইন্টু পি হয় তাহলে বলটি আমি যদি আর একটা ওই ধরনের ত্রিভুজ এখানে আঁকি, মানে ভালো মতো আঁকতে পারলাম না, হ্যাঁ, তাহলে বল এইটা যদি হাফ বি ইন্টু পি হয়, বি মানে ভূমি বা, আর পি মানে হচ্ছে উচ্চতা বা হাইট বা পারপেন্ডিকুলার,
পি লেখছি এই কারণে বাবা, যাতে তোর মনে থাকে 90° ব্যাপারটা। হাফ ভূমি ইন্টু উচ্চতায় তোরা বলিস কিন্তু আমি বলছি উচ্চতা বলতে তখনই বোঝায়, কিন্তু উচ্চতা উল্লেখ তখনই তুই ভাববি, কিন্তু ভুলে যাইস না মাথার থেকে 90° সওয়াল থাকতে হবে। কখনোই তুই এইটাকে উচ্চতা বলতে পারিস না, সিধা সিধি একদম 90°, তখনই উচ্চতা। আমি পারপেন্ডিকুলার জন্য বেশি করে তোদের বললাম। আর যদি সম্পূর্ণ হয় তাহলে বলি 2 দিয়ে গুণ করেছি, কাটা গেছে, তাই আমার হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে। বলবি হ্যাঁ আমার গল্প শেষ হয়ে গেছে, ঠিকই আছে। তাহলে এইবার তুই আয়, যে আমি কি বলতে চাচ্ছিলাম তোকে এবার। তাহলে তুই বল আমাকে যে আমি কি বলতে পারি, আমি যদি তোকে ক্ষেত্রফল বুঝাই দিয়ে থাকি, তাহলে আমি আয়তন তোকে বলছি, ভূমি এরিয়া, তার মানে এর সূত্র কি তুই মুখে মুখে বলি। বা দেখ বৃত্তের ক্ষেত্রফল কীভাবে আসে এটা বলবো পরে, এটা বৃত্ত আকৃতি কিনা বলবি হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল তোকে মনে রাখতে হবে, πr²। তাহলে ভূমির এরিয়া হলো এই যে হাইট দিলি, বা তুই এই সূত্র শেষ তোর। বলবি এর মধ্যে কী করবো, এই দেখবা আমি এইখানেই তোকে একটু আঁকছিলাম কি বাবা, আইকে দেখাচ্ছিলাম কি এটা এতখানি, যে বাবা তুই একটা সেম হাইটের এরকম আঁকলি, সেম হাইটের মাল এরকম আঁকলি বা, আর এর মধ্যে না বাবা সেম হাইটের একটা ঢুকাই দিলি, এরকম বৃত্ত ঢুকাই দিলি। এ 3 ভাগের 2 ভাগ হবে। এ যদি 1 হয়, কে বড় বল তুই আমাকে, এ বড়। 3 ভাগের 2 ভাগ করলি, একে যদি অনুপাতকে ভাঙাই দিস, তাহলে একেও 3 দিয়ে গুণ দিতিস, বা তুই প্রত্যেকে তুই 3 দিয়ে গুণ দিতিস, কিন্তু বা একে বলতিস 3, একেও 3 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, একই জিনিসকে তুই গুণ দিতে পারিস, বল হ্যাঁ দিতে পারিস। এ 3 ভাগ হলে এ 2 ভাগ, তার মানে এ 2/3 πr²। দেখ এ তুই কিন্তু πr³ লেখিস, আমি বললাম তোকে আমি তুই 2πr² লেখ, ক্ষতি কি হয়েছে তোর, তুই কিন্তু এইটাই লেখছিস, πr² লেখছিস বা তুই। কিন্তু যেহেতু দেখ গল্পটার মধ্যে এইচটা তো এইটা যা হয় বা এই ছবিটার মধ্যে ভালো বোঝা যাচ্ছে না, এইটা তা হয়, মানে অ্যাকচুয়ালি ছবিটা একটু এরকম আসতো, এইটা যা বাবা এইটা তা। তো তারপর পরের বেলা তুই লিখতে পারতিস কিনা 2/3 πr², এইচের জায়গায় তো এইচের মানে তো আর দেখলি বা, টোটাল বৃত্ত যদি 2r হয়, দেখ এটা যদি সম্পূর্ণটা কি তুই জানিস, এই সম্পূর্ণ বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। একটু আগে বললাম তোকে এটা ব্যাসার্ধ সম্পূর্ণ ব্যাস, একটু আগে করলি কিনা, বলে হ্যাঁ করছি, একটু আগে করছিস কিনা দেখ খেয়াল করে, হ্যাঁ যদি এটা 2r তাহলে এটা আর, তো বাবা এইচটাও তো আর, তার জন্য তুই বললি কিন্তু 2/3 πr³ দ্যাটস মিন 3 ভাগের 2 ভাগ। এই 3টা পার্টেরই গল্প যত স্টাডি নিয়ে রাখুন, তুই ইঞ্জিনিয়ারিং পড়ো যাই পড়, এই গল্পই থাকবে। আচ্ছা এই গল্পটা কি, অঙ্কটা করার আগে আমি এই গল্পটা তোকে বুঝে যাবে। তো এর গল্প কি, এ 3 ভাগের 1 ভাগ বাবা, এ হচ্ছে 3 ভাগের, বল এটা কম জায়গা নিল কিনা, আগেরটা তো এরম ঘুরায় নিচ্ছিল বাবা, একটু বেশি নিচ্ছিল কিনা জায়গাটা বল, এইভাবে হয়তো ব্যাপারটা খেয়াল করে দেখ, এ হচ্ছে 3 ভাগের 1 ভাগ বাবা, πr², একে এইচই রাখছে। এর ক্ষেত্রে কিন্তু তুই কি করবি, এর ক্ষেত্রে তুই কি করবি 1/3, ভালো মতো শুনিস কিন্তু বুঝতে পারবি, এর ক্ষেত্রে তুই কিন্তু 1/3 πr² এইচ বললি, আর এখানে তুই ঢোকালি এটাকে কেন, কারণ এইটার কিন্তু বাবা এই ছবি তুই আর আঁকতে পারবি না, এইকেই তোকে ঘুরে ঘুরে এই জায়গাটা আঁকতে হবে, আর এর ক্ষেত্রে তুই আঁকতে পারবি অন্য ছবি। আমি বললাম যে আমি এইটুকু আঁকলাম, মনে কর আমি দাঁড়া তোকে দেখা একটা তুই ভালো ইন্টারেস্টিং জিনিসটা বলেছি, তোকে ভালো বুঝবি। আমি তোকে বললাম বাবা মনে কর তুই গোলক আঁক, অর্ধ গোলক আঁক, তুই হিম্মত নাই তোর আঁকার যে তুই অর্ধ গোলক আঁকবি আর তোর এই 2টা সমান হবে না, হিম্মত নাই তোর, আঁকতেই পারবি না তুই, কিন্তু তুই এইটা সমান এইটা সমান শঙ্কু আঁকতে পারবি বা তুই পারবি, তুই আঁকতে কেন পারবি,
এই বিরাট দিলে এটাকে, আর তুই ছোট্ট করে দিলি বাবা, এটা তো বিরাট। এরকম আঁকা সম্ভব কিনা তুই বল, ইয়েস আর নো, ইয়েস আর নো। বলো ইয়েস। তার জন্য একে বললো 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাবা তুই 1/3 পাই আর কিউও লিখতে পারিস, এইচটা যে তোর একই। এই প্রশ্ন এই যা ছবি দিচ্ছি 4টা প্রশ্নই তোর মাধ্যমিকে আসে, 4টাই সমস্যার সমাধান একবারে করতেছি আমি, খেয়াল করিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমি আসি। তোকে কি বলছিল, তুই প্রশ্নে চলে এবার আমি তোর প্রশ্নে চলে আসতেছি। এখানে 4টা সওয়াল বলছে, এইটার সওয়াল তোকে বলছে মাধ্যমিকে, সব সওয়াল শুদ্ধ আমি চলে আসছি। বলবি হ্যাঁ চলে আসো তুমি, আসতেছি। এবার আইটি সওয়ালে তোকে বললাম, তোকে কি চাইছে বা ঘনফলের অনুপাত। তুই বল কার ঘনফল, অর্ধগোলক, কি 2/3। তারপরে কি লিখবো, পাই আর কিউব। তোকে বললাম তারপরে কি বলছি তোকে, নিরেটচং। নিরেটচং থেকে সৃষ্টিকর্তা কিন্তু এ, মনে রাখিস, সৃষ্টিকর্তা মানে মানে এর থেকে তুই মানে ভালো বুঝতে পারবি যেন সৃষ্টিকর্তা বললাম পাই আর স্কোয়ার। দেখবো এই এইচ লিখবো, এটা এইচ আর লিখতে পারি কিনা বল তুই, বা এটা তো সেম বলছে তোকে কথাটার মধ্যে, তুই বললি পাই আর কি। তুই বল এত কিছু করবি না কেন তুই, আমি বোঝানোর জন্য বলছি। বল পাই আর কিউ কাটা যাচ্ছে কিনা, কিছু না মানে 1 থাকে জানিস তুই। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো বা তোকে 2/3:1 কিনা বল আমার। তুই তো ঘুরে ফিরে সূত্রটা লিখতিস 2/3 পাই আর কি আসছে, বলছি হ্যাঁ বলছো। তোকে এইটা বলছি বাবা যে ও পাই আর এইচ লিখি আমরা, সূত্রটা পাই আর এইচ লিখি কেন, এরও তুই পাল্টায় বলতে পারবি, আমি এর চঙও আঁকতে পারবো। অর্ধগোলকের ক্ষেত্রে ফিক্সড তোর, সবাইকে সমান রাখবো। আর 3টাই প্রশ্ন করছে বলে 1 2 3 4টা প্রশ্ন করছে, 4টার প্রশ্ন বলছি। তো তুই বল এখন যখন আমি অনুপাত করব, দুইটার মধ্যে থেকে আমি এত কিছু করতে যাব না, 1 নম্বরের জন্য এত কিছু করতে যাব না, কিন্তু 1 নম্বরের জন্য আমি বক্তব্যটা প্রেস করবো। তো কি বলবো, তুই জানিস আমার তো ভাই পাই, এইখানের পাই আর স্কোয়ার এইচ আর এইখানকার পাই 2/3 পাই আর কিউব, এই কিউব এইখানে এই 8টা সমান। তো এইটা তো গল্প শেষ হয়ে যাবা। তোকে কিন্তু আবার মনে রাখিস, এই গল্পটা আগে বলছে, এই গল্পটা আগে লিখতে হবে কিন্তু, এই কিন্তু মনে রাখিস কিন্তু, এরকম করলে তোর উত্তর ভুল আসবে কিন্তু। যাকে আগে বলবে তাকে আগে করবি, অর্থাৎ 2/3 ওগুলো লিখবই না, ইস্টু লিখবো, ওগুলো কাটাই যায় ভেতরে যখন জানবি তুই। ইস্টু 1 এটাকে কি করে নিচেরটা উঠাবি, একটু আগে দেখাইছি। বোস সাইডকে তুই 3 দিয়ে গুণ কর, একেও 3 দিয়ে গুণ কর, একেও 3 দিয়ে গুণ কর। তুই বল একে যদি 3 দিয়ে গুণ করিস, 2/3কে যদি বাবা তুই 3 দিয়ে গুণ করিস, তার জন্য তো করছিস যাতে কাটাকাটি যায়, তাহলে বল 2, বলবি হ্যাঁ 3 অক্ষের 3, বল 2:3 হবে কিনা। আমি তো কিন্তু অনেক কিছু বলে চলে গেলাম যাতে পরবর্তী বছরের প্রশ্নগুলো আমাকে কম খাটতে হয়। বলবো হ্যাঁ আঁকছি যার জন্য। তো আসি এবার পরবর্তী প্রশ্নে। বলবো যে বাবা এই প্রশ্নটাও তোকে বলছে কোন সময় এই দুজনের অনুপাত কত, না এই দুজনের মনে হয় বলছে, যারই বলুক তোকে তুই 3 জনের আগামী দিনে তোকে বলে যে বা 3 জনের অনুপাত কত, যদি সমান উচ্চতা, যদি বলে সমান, এই ভাষাটা তোকে যদি বলে দিল যে সমান ভূমি সমান উচ্চতা তোকে সমান করে দিল বা, তাহলে তুই মনে রাখবি অলওয়েজ যে আমার তো ওগুলো কাটাই যাবে, এই জিনিসগুলো তো আমার কাটাই যাবে, তাহলে কি হয় বলবি, কি হয়
তাহলে বলবি যে এর হচ্ছে 1/3। তুই বল এর ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে 1/3, বলবি হ্যাঁ 1/3। এর ক্ষেত্রে কি 1 বাবা, কেন πr² লেখছিলি না তুই? কিছু মানে তো 1 আসে না তোর বাবা সামনে, আর এইটার 2/3 কিনা। তোকে বলছে, তোকে যে সাজানোটা কিন্তু যেভাবে বলবে সেভাবে সাজাবি তুই। আমি বললাম শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ আর গোলকের আয়তনের অনুপাত কত। ইন ফিউচার যদি কোনো সময় আসে, বা গভর্নমেন্ট এক্সাম যদি দিস, সবাইকে 3 দিয়ে গুণ করে দিতি। তুই বলবি এটা 1 হলো, দেখে নে। বলবি এটা 3 হলো, তাই কিনা বলে, দেখে নে। এটা 2 হলো, তাহলে 1:3:2। ক্লিয়ার? কে বেশি? দেখ, এ সব থেকে বেশি। তারপরে 3/2 জায়গা দল করছিল না কিনা, দেখ, আর এ সব থেকে একটু কম। ছবির মধ্যে দিয়ে বুঝে গেছিস। এবার এই প্রশ্নটাও তোদের বলছে যে আমরা যে ব্যবহার করে কলম পেন্সিল যে ব্যবহার করে লিখতেছিস, বলছে কিসের সমন্বয়ে তৈরি। তাহলে বলবি দেখ, এটাকে যদি তুই খাইতে দিবা, এইটা দিস ইজ শঙ্কু, দিস ইজ শঙ্কু, যাকে ইংরেজিতে বলে কণিব। হ্যাঁ, বলবি হ্যাঁ। দিস ইজ সিলিন্ডার, যাকে তুই বলবি বাংলায় বাবা লম্ব বৃত্তাকার চোঙ। বল, বলবি কিনা? বলে হ্যাঁ বলবো। ধৈর্য নিস, দেখিস 1 বছরের দেখবি 7 বছরের মিলাই দিবি। ঠিক আছে, চল এবার আমি দ্বিতীয় প্রশ্ন আসি। তোরা ধীরে ধীরে দেখিস, আমি জানি তো প্রথম সময় নিবি। এইখানেও এক গাদা গল্প। যদি বেসিক শিখিস, যে মাধ্যমিক দিয়েই কয়েকজনের চাকরি মারি দিবি তুই, তাহলে শুনিস এবার। প্রথম 10টি সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় এত, মধ্যমা এম হলে সম্পর্ক কত। তোদের তো তোর 1 নম্বর প্রশ্ন ডিসক্রাইব করতে হবে না কিন্তু এই দেখ স্বাভাবিক সংখ্যার গড় বলছে। আচ্ছা, এত অবধি করলাম, বুঝছিস? 2টাই শিখালাম, 2টাই শিখ। একই সাল আমি 7 বার করাবো, তুই মনে রাখিস, হেব্বি শিখতে পারবি।